আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। ইরান ও লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে করে দেশ দুটিতে ইসরায়েলি হামলায় নিহত 600 ছাড়িয়েছে। অন্যদিকে উপসাগরীয় এলাকা জুড়ে জ্বালানি স্থাপনায় লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে ইরান। শনিবার থেকে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 10 জন। আর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে বৈশ্বিক অর্থনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা। আর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দ্রুত বিস্তৃত হচ্ছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। ইরানের রাজধানী তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে। সময় যত যাচ্ছে জায়নবাদীদের হামলায় ইরান ও লেবাননে হতাহতের সংখ্যা বাড়ছে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসে যা প্রয়োজন ওয়াশিংটন তাই করবে এমন অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজনে ইরানের স্থল অভিযানের কথাও ভাবছে ট্রাম্প প্রশাসন। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোয় আঘাত হানছে ইরান। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি জানায় তাদের দুটি স্থাপনায় হামলার পর সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিত রয়েছে। এদিকে আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। এখন থেকে এ নৌপথে কোনো জাহাজ চলাচলের চেষ্টা হলে আক্রমণ করা হবে বলেও সতর্ক করেছে IRGC। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানি ড্রোন আঘাত এনেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও। পশ্চিম জেরুজালেম, তেল আবিব ও ইলাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। যদিও ইরানের হামলা প্রতিহতের কথা জানিয়েছে তেল আবিব। তেহরান থেকে বৈরুত আর হরমুজ প্রণালী থেকে উপসাগরীয় জ্বালানি স্থাপনা। সংঘাত এখন সামরিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও নিরাপত্তা ব্যবস্থায়। ইমতিয়াজ আহমেদ, RTV। গত কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে মধ্যপ্রাচ্যে কিছু রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় দুবাই এয়ারপোর্ট আংশিকভাবে চালু করা হয়। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে আজ 4টি বিশেষ রিলিফ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো। অন্যদিকে দুবাই ও আবুধাবি থেকে এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ আজ বিকেলের পর সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। লেবাননের বৈরুত এবং জর্ডানের আম্মান বিমানবন্দর আংশিক খোলা থাকলেও ফ্লাইট সংখ্যা অনেক কম। ওমান ও জর্ডানের আকাশসীমা তুলনামূলক নিরাপদ মনে করায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট এই পথ ব্যবহার করছে। তবে কাতার, কুয়েত, ইরান ও ইসরায়েলের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য এখনও বন্ধ রয়েছে। ইরানের যুদ্ধ শুরুর পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 131টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার থেকে 4 দিনে এসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। সেগুলো বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক বার্তায় বলা হয়, শনিবার মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে মঙ্গলবার দুপুর পর্যন্ত 131টি ফ্লাইট বাতিল করা হয়। বাতিল ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা, এমিরেটস, কাতার, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে।
জাহিদ, নতুন করে কয়টি ফ্লাইট বাতিল হয়েছে আর সেই সাথে বিমানবন্দরের যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন? ভাইরা, ইতিমধ্যে আপনি জানেন যে ফ্লাইট 3 দিন হয়ে গেল যে বাতিল হয়েছে এবং 28শে ফেব্রুয়ারি যে এখানে ফ্লাইট বাতিল হয়েছিল 23টি, তারপর দিন অর্থাৎ 1 মার্চ বাতিল হয়েছিল 40টি এবং গতকালকে 2রা মার্চ সেখানে 46টি ফ্লাইট বাতিল হয় এবং আজকে এখন পর্যন্ত 22টি ফ্লাইট বাতিলের ঘোষণা জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আপনি জানেন যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে, সেই সব যাত্রীগুলো আগে থেকেই জানেন যে তাদের ফ্লাইটগুলো বাতিল হয়েছে এবং সেই কারণে আমরা বিমানবন্দরে এসে তেমন কাউকে পাইনি যে যারা এখানে অপেক্ষা করছেন এবং বিশেষ করে অন্যান্য যে রুটগুলো রয়েছে, আকাশসীমার যেগুলো চালু রয়েছে অর্থাৎ ভারত, কাঠমান্ডু, কলম্বো, এই যাত্রীগুলো রয়েছে ব্যাংকক এবং রোম, সরাসরি যে ফ্লাইটগুলো রয়েছে বিশেষ করে ট্রানজিট হয়ে যে ফ্লাইটগুলো যেহেতু কাতার, বাহরাইন, দুবাই হয়ে সেইগুলো বাতিল রয়েছে আর এছাড়া সরাসরি যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো চালু রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু যাত্রী রয়েছেন যারা সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দা যাত্রী রয়েছেন যারা সেই ফ্লাইটগুলো চালু আছে এখন পর্যন্ত। এছাড়া আমাদেরকে জানিয়েছেন যে এই যে বিষয়গুলো রয়েছে সেই এই যে যাত্রীগুলো যারা যাচ্ছেন তারা আগে থেকেই যে জানেন যে আসলে এই যাত্রীগুলো কিভাবে তারা যাতায়াত করবেন এবং তারা কীভাবে যোগাযোগ করবেন, তাদেরকে হটলাইন নাম্বার দেওয়া হয়েছে যে এই হটলাইন নাম্বারে যোগাযোগ করে তারা জানতে পারবেন। সেই কারণেই আমরা দেখেছি যে এই বিমানবন্দরে তেমন কোনো যাত্রীদের যে ভোগান্তি সেটি আজকে পরিলক্ষিত হচ্ছে না, এখানে কেউ উপস্থিত হননি। তবে যেহেতু টিকিট ক্যান্সেল হয়ে গেছে সেগুলো পুনরায় কবে শিডিউল হবে সেই বিষয়ে তাদের উদ্বিগ্নতা রয়েছে এবং তারা হটলাইনগুলোতে যোগাযোগ করছেন। এছাড়া বিমানবন্দরে অন্যান্য যে যোগাযোগগুলো রয়েছে বিশেষ করে যেই চলাচল রয়েছে, বিমান যেসব আকাশপথ খোলা রয়েছে সেই বিমানগুলো স্বাভাবিক রয়েছে। সাইরা, ধন্যবাদ জাহিদ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ 2 দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, সফরকালে কাপুর নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন। এর সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন। যাত্রীদের ভোগান্তি এড়াতে অন্যান্য বারের মতো ঈদযাত্রায় এবারও অনলাইনে 100% টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সকাল থেকে 13 মার্চে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে ঘরে বসেই টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। 2 মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মামুন, অনলাইনে টিকিট বিক্রির চাপ কেমন আর রেলওয়ে কর্মকর্তাদের বক্তব্য কি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে জানাবেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে এবারে যে ঈদ যাত্রার টিকিট সেটি কিন্তু আজ থেকে অর্থাৎ 8 তারিখ সকাল 8টা থেকে কিন্তু শুরু হয়েছে এবং সবগুলোই কিন্তু আসলে অনলাইনে বিক্রি হচ্ছে এবং অফলাইনে যে টিকিটগুলো বিক্রি হবে সেগুলো কিন্তু আসলে 10 তারিখের থেকে হচ্ছে স্টেশনগুলোতে দিয়ে দেওয়া হবে। এবং যদি আমি আপনাকে এখন দেখাতে চাই যে আসলে এই মুহূর্তে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে এবং খুব কম সংখ্যক মানুষ কিন্তু আসছেন এই ট্রেনের টিকিট কিনতে। যাত্রীরা কিন্তু আসলে ঘরে বসেই ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের ট্রেনের টিকিট ও আসন নির্বাচন করতে পারবেন বলেও কিন্তু জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সার্ভারের সক্ষমতা বাড়ানো হয়েছে যাতে একসঙ্গে বেশি সংখ্যক ব্যবহারকারী প্রবেশ করতে পারেন। তবে কিছুটা চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেও জানিয়েছেন। যদি একটু আমরা যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে রেলওয়ের হচ্ছে বর্তমান যেই ট্রেনের টিকিট, এই ট্রেনের টিকিট অফলাইনে কবে নাগাদ দেওয়া শুরু হতে পারে?
ঈদের আগে এক সপ্তাহ, ঈদের পরে এক সপ্তাহ, এটা শতভাগ অনলাইনে। কি পরিমাণ আসলে বিক্রি হচ্ছে? ভাই এই সেটা তো এখনো দেখা যাবে না, কেবল আজকে সকাল 8টায় পূর্বাঞ্চলেরটা চালু হয়েছে, পশ্চিমাঞ্চলেরটা ছাড়বে দুপুর 2টায়। এখন আপনি মনে করেন আজকে দিন শেষে 9টার দিকে আপনি অ্যাকুরেন্সি রিপোর্ট পাবেন যে কি পরিমাণ সেল হয়েছে। তো শেষ অনলাইনে ঢুকে দেখতে পারেন, টিকিট নাই, পূর্বাঞ্চলের টিকিট শেষ। তো যেমনটি বলছিলাম যে আসলে এই মুহূর্তে যদি এখানকার সর্বশেষ তথ্য যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার যে টিকিট, উত্তরাঞ্চলের যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে বলছেন স্টেশনের কর্মীরা। তো এই ছিল আসলে আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্যাদি। ধন্যবাদ। ঈদ সামনে রেখে বাজার সয়লাব ভেজাল সেমাই ও নুডলসে। রাজধানীর বিভিন্ন গোপন কারখানায় তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করা হচ্ছে এসব। কামরাঙ্গীরচরে তেমনই একটি কারখানার সন্ধান পায় RTV। আর এই খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হতে হয় RTVর প্রতিবেদক ও ক্যামেরা পার্সনকে। বিস্তারিত জানাচ্ছেন আলমগীর শেখ। কারখানার দরজায় ঝুলছে তালা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে আসলে হচ্ছে কি। RTVর অনুসন্ধানে বেরিয়ে আসে সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ভেজাল সেমাই তৈরির খবর। কামরাঙ্গীরচরের আশরাফাবাদ ময়দার মিল এলাকার একটি কারখানার ছবি নিতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন কারখানার মালিক মৃত আইনউদ্দিনের ছেলে নাসির উদ্দিন। চেষ্টা করেন ক্যামেরা ছিনিয়ে নেয়ার। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে গা ঢাকা দেন নাসির ও তার সহযোগীরা। অনুসন্ধানে উঠে আসে শুধু সেমাই নয়, নাসিরের নিয়ন্ত্রণে রয়েছে নুডলস, পাউরুটি, বিস্কিট, কেক ও আচার তৈরির একাধিক কারখানা। বাসি পাউরুটি না এটা ভিতরে ঢুকায়, তারপরে এটা দিয়ে টোস্ট বিস্কিট বানায়। অনেক গন্ধ খারাপ যারা বুঝছেন, আমি আহি দিয়ে গেটে লাগা থাকে। এদিকে শুধু নকল খাদ্য উৎপাদনই নয়, স্থানীয় নূর মসজিদের জমি দখলেরও অভিযোগ রয়েছে নাসিরের বিরুদ্ধে। বিভিন্ন এলাকার খারাপ লোকজন আইসা মসজিদটা দখল করে রাখছে, নাসির ওদের সাথে আছে। পরে সংবাদ প্রকাশ না করতে নানা প্রলোভন দেখান নাসিরের ভাই দেলোয়ার। এটাকে যাতে আর না হয়, বুঝছেন, মানে এই জিনিসগুলো যাতে বাড়াবাড়ি না হয়, না হয়, এটার জন্য আগে দুজনের সামনাসামনি বসায় দিচ্ছে করে দেবো। খাদ্যে ভেজাল মেলানো চক্রকে নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই পরিচালক। যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা আসলে খুবই সংঘবদ্ধ, বিভিন্নভাবে এই বাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন, মনোপলিস্টিক বাজার করার চেষ্টা করেন। কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমাদের ভোক্তা সাধারণ যারা রয়েছেন তাদেরও সচেতনতা রয়েছে এবং আমাদেরও যে সরকারের বিভিন্ন মেকানিজম রয়েছে তারাও কিন্তু সম্মিলিতভাবেই কাজ করছে। ঈদ সামনে রেখে খাদ্যে ভেজাল রোধে দ্রুত অভিযান এবং কঠোর নজরদারির দাবি এলাকাবাসী। আলমগীর শেখ, RTV, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশুটি ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে শিশুটির গলা কেটে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের জঙ্গলে ফেলে যায় ঘাতকরা। স্থানীয়রা জানায় দাদার বাড়ি থেকে নিজ বাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় শিশুটি। এরপর প্রায় 3 ঘন্টা পর বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে গলা কাটা অবস্থায় হেঁটে আসতে দেখে সেখানকার কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে নিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মেয়েটার আমি পাইছি, আমরা যখন এখানে মেডিকেলে নিয়ে গেছে তখন আমি দেখছি মেয়েটার পরনে প্যান্ট ছিল না। আচ্ছা, দুটা সালোয়ার ছিল, দুইটা একসাথে পড়ছে। মা কাজে তো দাদির কাছে যাই, তুই মনা গেল কোথায় না তুই আসবি, আমি কেটে যাই কেনা চলিয়ে মারবা কিন্তু আন্নাতি রাস্তা ধরে গেছে যে খেত দূরে দিতে আন্নাতি নাই। চট্টগ্রামে বোনের বাড়িতে চুরি করতে এসে চিনে ফেলায় বোন সেনাওয়ারা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই জানে আলমের বিরুদ্ধে। সোমবার রাতে নগরীর হালিশ শহরের বড় পুকুরপাড় এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ভাইকে গ্রেফতার করলে উত্তেজিত এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে। স্থানীয়রা জানান বোনের জামাই ও ভাগিনা ঘরে না থাকায় জানে আলম চুরি করতে আসলে সেনাওয়ারা তাকে চিনে ফেলে। এর সময় বোনকে হত্যা শেষে বোরকা পরে পালানোর সময় তাকে আটক করা হয়। হালিশ শহর থানার ওসি জানান সেনাওয়ারাকে হত্যার ঘটনায় জানে আলমকে আটক করা হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা ও হোলি উৎসব। এই উপলক্ষে সকাল থেকে দোলযাত্রা ও হোলি উৎসবে অংশ নিতে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় আবির খেলা। এই সময় বিভিন্ন বয়সের নারী পুরুষেরা একে অপরকে বিভিন্ন রঙের আবির মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন। এছাড়াও উৎসব উপলক্ষে বিভিন্ন জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বী অনুসারীরা। হোলি উৎসব নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে হোলি উৎসবের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। ফারহিনা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম যে ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা ও হোলি লক্ষ্মীপুরে বেশ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে মন্দির, সেই মন্দিরে আমি এই মুহূর্তে রয়েছি। এখানে কিন্তু সকাল 8টা থেকে যে ভক্তরা রয়েছেন তারা একত্রিত হয়েছেন এই হোলি উৎসব উদযাপন করার জন্য। বিভিন্ন বয়সের যে নারী, পুরুষ এবং শিশু কিশোররা রয়েছেন তারা কিন্তু একে অপরকে যে আবির মাখিয়ে তারা এই যে হোলি এবং যে দোল পূর্ণিমার যে উৎসব সেটি কিন্তু তারা উদযাপন করছেন। এবং এই যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু এই হোলি উৎসব উপলক্ষে 3 দিন ব্যাপী যে আয়োজন সেটি করা হয়েছে। এবং হোলি উৎসব উপলক্ষে কিন্তু মন্দিরে এবং মন্দির সংলগ্ন যে সড়কগুলো রয়েছে সেগুলোকে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। এবং যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু যে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং এই যে মন্দিরে রয়েছে সেই মন্দিরে যে দোল পূর্ণিমা এবং হোলি উৎসব উপলক্ষে যে 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে যজ্ঞ, কীর্তন, আলোচনা সভা, বাউল সঙ্গীত সহ আরো নানা রকম যে আয়োজন সেটি কিন্তু নেওয়া হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ উৎসব মুখর এবং উৎসাহ উদ্দীপনার সাথে যে দোল পূর্ণিমা এবং হোলি উৎসব সেটি উদযাপন করা হচ্ছে। ফারহিনা, ধন্যবাদ। হবিগঞ্জে এলপিজি গ্যাসের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে পবিত্র রমজানে বাড়তি দুর্ভোগ পোহাচ্ছেন ভোক্তারা। তাদের অভিযোগ, গ্যাসের সরবরাহ ঠিক থাকলেও বাড়তি লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করছে ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় তৈরি হয়েছে সংকট। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় রমজানের শুরু থেকেই এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে হতাশ হয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে ক্রেতাদের। যেসব খুচরা দোকানে দৈনিক 40 থেকে 50টি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো, সেখানে এখন 4 থেকে 5টি সিলিন্ডারও মিলছে না। কোথাও 2-1টি পাওয়া গেলেও দাম হাঁকা হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 400 থেকে 500 টাকা বেশি। এতে ক্ষুব্ধ ক্রেতারা চান দ্রুত সংকটের সমাধান। গ্যাসের সিলিন্ডার নিয়ে এসেছি গ্যাস কেনার জন্য, টাকা হাতে নিয়ে ঘুরতেছি কিন্তু গ্যাস পাইতেছি। রমজান মাস, বাড়ির মধ্যে রান্না টান্না মায়েরা করতে হয়, এখন আমরা খুব কষ্টে আছি। টাকা দিয়েও গ্যাস পাওয়া যায় না। 1800, 1900, 2000-এর নিচে কোনো গ্যাস নাই। তবে ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা। স্বল্প সংখ্যক মিললেও অতিরিক্ত মূল্য দিয়ে কেনাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। প্রত্যেকটা গ্যাসই কোনো ডিলার আমরা দেয় না। ডিলার যদি আমরা না দেয় তাহলে আমরা খুচরা পর্যায়ে আমরা যে জনগণ আছে এদের কাছে আমরা পৌঁছাবো কি করে? সরকার মহোদয় যদি সিস্টেম করতে যে কোনো বোতল যে কেউ গ্যাস নিতে পারবে তাহলে মনে হয় সরবরাহটা ঠিকমতো পাইলাম না। গ্যাস সংকটকে ব্যবসায়ীদের কারসাজি জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু মজুতদার এটি দাম বৃদ্ধি করার জন্য অনৈতিকভাবে কিছু সংকট করে থাকে। এর আগে পূর্বেও একবার আমরা দেখেছিলাম এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যেটি অত্যন্ত নিন্দনীয়। এর বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সব ধরনের আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহে সুবাতাস বইছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম 25 দিনে রেকর্ড পরিমাণ 279 কোটি 20 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল 228 কোটি 10 লাখ ডলার।
এতে ১ বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহে উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে 11,17,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। মূলত হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে সরকারের নানা সুযোগ সুবিধা এবং ব্যাংকগুলোর আকর্ষণীয় অফার প্রবাসীদের উৎসাহিত করছে বলে বিশ্লেষণে জানায় বাংলাদেশ ব্যাংক। খেলার খবর। ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন। হারজিত ছাপিয়ে এই ম্যাচে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের। অপরদিকে শক্তিতে অনেক এগিয়ে থাকলেও পিটার বাটলারের টিমকে সমীহ করছে চীন। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নারী ফুটবলে গত কয়েক বছর ধরে ধারাবাহিক উন্নতির ফলে এশিয়া কাপে প্রথমবারের মতো খেলার সুযোগ। তবে বাংলাদেশের উন্নতির গ্রাফ যতই হোক না কেন, তা প্রথম ম্যাচের প্রতিপক্ষের সাথে যে তুলনায় আসবে না সেটি র্যাঙ্কিংয়েও স্পষ্ট। বাংলাদেশের অবস্থান যেখানে 112, সেখানে এশিয়া কাপে 9 বারের চ্যাম্পিয়ন চীনের অবস্থান বিশ্বে 17তম। এমন দলের বিপক্ষে বাংলাদেশের পার সমর্থকও জয়ের আশা করছে না। বাংলাদেশের কোচের চাওয়া গর্বের এমন মুহূর্ত যেন মেয়েরা উপভোগ করে। বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মোমেন্ট। মেয়েরা যতটা করেছে গর্বিত হওয়ার মতো। তবে আমাদের বাস্তববাদী হতে হবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আশা করতে হবে। চায়না খুব শক্ত দল, জিতিহারি কিংবা ড্র করি তার চেয়ে বড় বিষয় আমরা যেন ঠিকমতো খেলতে পারি। বাংলাদেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ সিডনির আবহাওয়া। স্থানীয় সময় সন্ধ্যায় খেলা হওয়ায় বেশ ঠান্ডার মধ্যে লড়তে হবে বাংলাদেশকে। অধিনায়ক আফিদা খন্দকার অবশ্য ভালো খেলার বিষয়ে আশাবাদী। আমাদের চেষ্টা থাকবে, অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। অপরদিকে প্রতিপক্ষ চীন খেলবে জয়ের জন্যই, যদিও তাদের কণ্ঠেও বাংলাদেশের প্রতি যথেষ্ট সমীহ। আমরা তাদের খেলা আগের ম্যাচগুলো অ্যানালাইসিস করে দেখেছি। তাদের মানসম্মত খেলোয়াড় রয়েছে, হাই প্রেসিংয়ে খেলে তারা। এশিয়া কাপে প্রথমবার খেলছে, ইয়াং একটা দল। তাদের উপর কোনো চাপ নেই, তাদের সমীহ করতেই হবে। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলবো, তারা ভালো দল। তবে আমরা আমাদের স্টাইল অনুযায়ী খেলে ভালো ফলাফলের আশাবাদী। এশিয়া কাপে ভালো করতে পারলে পরবর্তী বিশ্বকাপের সুযোগ তো থাকছেই, সেই সাথে সুযোগ মিলতে পারে অলিম্পিকে খেলারও। আতিকুল ইসলাম শাকিল, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।